টুর্নামেন্ট হয়েছে ৬৫,০০০ স্কুলের মানে বালক এবং বালিকা উভয় পক্ষে একই সংখ্যক টিম হয়েছে খেলে তারা জাতীয় পর্যায়ে তাদের চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়েছে। আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট গেম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খেলা দেখেছি, উনি সেখানেও কিন্তু এই কথাগুলো বলছিলেন। সো আমরা তো এখনো পর্যন্ত স্কুলে শুরু করতে পারিনি। উনি যেটা চান সেটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে স্কুল পর্যায় থেকে, শুধু স্কুল বা এখানে শেষ করবো না, স্কুল পর্যায় থেকে শিশুদেরকে যত বেশি সম্ভব এক্সট্রা কারিকুলার অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, এই যে আমরা এখন গানের কথা বলছি, উনি তো চান, এক্সপেক্ট করেন কোনো একদিন বাচ্চারা একটা করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও বাজাতে শিখবেন। উনি কিন্তু সেভাবেই মনে করেন, সেভাবেই চান বাচ্চারা পড়বে পড়াশোনার বাইরের বই। এই প্রসঙ্গে একটা তথ্য একটু আপনাদের জানিয়ে রাখি, আপনারা কারো কারো চোখে পড়েছে হয়তো। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব আব্দুল্লাহ আবু সাঈদের সাথে দেখা করেছিলেন, আমি ওনার সাথে ছিলাম। পরবর্তীতে একটা প্রোগ্রাম লঞ্চ এই সরকারের পক্ষ থেকে করা হবে, যেখানে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের বাচ্চাদের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে কোলাবোরেশনে বই পাঠ কর্মসূচি চলবে, যেটা তারা একসময় খানিকটা করেছিলেন, এবার পুরো স্কেলে হবে। বছরের বাকি সময়টা আমরা একটা পাইলট করতে যাচ্ছি, আমরা একটু দেখতে চাই এটার ইম্প্যাক্ট কেমন হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এটা কোঅর্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন, এই মাসে এটা শুরু হতে যাচ্ছে এই বাকি সময়ের জন্য। আগামীতে দেশের প্রতিটা শিশু, প্রতিটা স্কুলে এই বই পাঠ মানে পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলার বই পড়ার একটা কর্মসূচি ম্যাসিভ স্কেলে শুরু হতে যাচ্ছে। খেলার কথা দেখছেন এবং এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা দেখছেন, তো যত রকম ভাবে সম্ভব তিনি এতে ইনভলভ করাতে চান। আর আরেকটা কথা, আপনারা একটু মেসেজ আপনাদের জায়গা থেকে যতটা সম্ভব কনভে করবেন, সেটা হচ্ছে এটাও খুব জরুরি। মানে আমরা এতদিন পর্যন্ত একটু গান শিখতাম শখে, আমরা গান শিখছি, স্কুলে যে গান পারে তাকে একটু প্রোগ্রামে ডাকে, তার একটা ইম্পর্টেন্স দেখা যায়, এখন একটা প্রোগ্রামে বসে বাড়িতে গান গাইলো, সবাই একটু প্রশংসা করলো, এভাবেই আমরা ছোটবেলা থেকে দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান সেটা হচ্ছে এই সব কাজ, খেলা আমরা স্বাস্থ্যের জন্য খেলেছি, খেলতে ভাল লাগে খেলেছি, কিন্তু এই প্রত্যেকটা জিনিসের তো মনিটাইজেশন সম্ভব, আপনি এগুলো করে উপার্জন করতে পারেন এবং এগুলোর সাথে রিলেট করে অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে। খেয়াল করবেন এবার বাজেটে ক্রিয়েটিভ ইকোনমি বলে 800 কোটি টাকার একটা বরাদ্দ আছে। এই ক্রিয়েটিভ ইকোনমির একটা ন্যাশনাল স্টিয়ারিং কমিটি হয়েছে, আই এম ওয়ান অফ দ্য মেম্বার্স। তো মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমাদের মিটিংয়ে এবং মিটিংয়ের বাইরেও কথা হয়েছে, এটা 800 কোটি টাকা জাস্ট রাখা হলো, ব্যাপারটা এইরকম। যদি আমরা যথেষ্ট পরিমাণ এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারি যেটা মনিটাইজ করবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভ ইকোনমি মানে ক্রিয়েটিভ বিষয়গুলোকে কেন্দ্র করে অর্থনীতি, সেই জিনিসগুলোর ক্ষেত্রে বাজেট কুড গো এনিওয়্যার। মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনারা নতুন করে স্পোর্টসের বক্তব্য দেখেন, ওনার বক্তব্যের মধ্যে কিন্তু এই কথাটা থাকেই, ফুটবলের মধ্যেও থাকেই, সেটা হচ্ছে এইগুলো পেশা হিসেবে যাতে কেউ নিতে পারে। সুতরাং আপনারা যখন এই কাজগুলো করবেন, অবশ্যই আমরা সুস্থ সাংস্কৃতিক চর্চা বিনোদনের জন্য, আনন্দের জন্য এবং বিপথে যাওয়া ঠেকানোর জন্য করবো, দ্যাটস ফাইন, কিন্তু এগুলো প্রত্যেকটা পেশা হিসাবে নেওয়া যেতে পারে, এই সচেতনতাটা সমাজে এবং অভিভাবকদের মধ্যে তুলে ধরা, বিশেষ করে যাদের ওই রকম যোগ্যতা দেখা যাচ্ছে যে যদি আমরা ট্রেন করি তাহলে সেরকম জায়গায় নিয়ে যাওয়া যাবে। এই মেসেজটা বা এই ক্যাম্পেইনটাও কিন্তু দরকার আছে, খুবই জরুরি ভিত্তিতে দরকার আছে। এবং তিনি আরেকটা জিনিস চান, সেটা হচ্ছে, আমি বার্তাগুলো দিয়ে যাই, তিনি পলিসি নির্ধারণ করছেন এবং আমাদের সাথে আলোচনার ভিত্তিতেই করছেন, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা সারা বছর যেন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যায়। ধরুন জেলায় শিল্পকলা একাডেমি আছে, আমি শুনবো একটু পরে আপনাদের কাছে, যারা আপনারা কালচারাল অফিসার্স আছেন, আমি ডিসিদের কাছ থেকেও জানতে চাইবো যে আসলে কি কি করছি আমরা বিশেষ দিনগুলোর বাইরে। আমাদের এক ধরনের প্রবণতা আছে, কতগুলো বিশেষ দিন আছে, সেই দিনগুলোকে কেন্দ্র করে আমরা কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড করি। এটা উনি একেবারেই পছন্দ করেন না এবং আমরাও নিশ্চয়ই যৌক্তিক মনে করি যে এগুলো আরো অনেক বেশি স্কেলে হওয়া দরকার। শিল্পকলা একাডেমি কোনো না কোনো কিছুতে সবসময় ব্যস্ত থাকবে, নাটকের দল নাটক করবে, কোনো সাংস্কৃতিক গোষ্ঠী তার সাংস্কৃতিক প্রোগ্রাম করবে। আমরা আরেকটা সিদ্ধান্ত খুব দ্রুত কেন্দ্রীয়ভাবে দিতে যাচ্ছি, সেটা হলো শিল্পকলা একাডেমি মিলনায়তনগুলোতে চলচ্চিত্র প্রদর্শন করা হবে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সদের, যারা ইন্ডাস্ট্রির বাইরে সিনেমা বানাচ্ছেন। অলরেডি ঢাকা শিল্পকলা এরকম একটা প্রদর্শনী হয়েছে, আমি নিজে সেখানে গিয়েছি। সো এরকম ভাবে কোনো না কোনো ফর্মে ব্যস্ত রাখা, শিশুদেরকে আরো যেখানে যেখানে সম্ভব। আমি কর্মসূচির কথা বলি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশুদেরকে জাদুঘর ভিজিট করানো হচ্ছে। এটা হলো আমাদের ন্যাশনাল মিউজিয়াম এন্ড আদার মিউজিয়াম, জুলাই জাদুঘর, একটা স্পেসিফিক দিন রাখা হয়েছে। আপনাদের এই জেলায় যার যার জেলায় যার যার বিভাগে জাদুঘর আছে নাকি কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, এগুলো বাই রোটেশন আপনারা শিশুদেরকে নিয়ে যান, একদম একটা ডে, এবং আপনাদের ব্যবস্থাপনায় কাজটা করার চেষ্টা করুন। এগুলো কিন্তু প্রত্যেকটা তার খুবই স্ট্রং ইনস্ট্রাকশনস। সো আমরা যেন এই কাজগুলো আসলে
সিরিয়াসলি করতে চাই। রিপিট হয় কথাটা, আমার এই কথাটা বহু জায়গায় বলা হয়েছে। কালচারাল অ্যাফেয়ার্সে এতটা গুরুত্ব দেন ব্যক্তিগতভাবে আমি পারহ্যাপস বলছি, আমাদের ইতিহাসে আর কোনো সরকার প্রধান আসেননি। আমি বলছি কারণ উনি আমাদের সাথে আমি তো দুটো মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড আছি, তো আমি দেখেছি আমাকে তথ্য মন্ত্রণালয় নিয়ে কয়বার ডেকেছেন আমাদের সবাইকে, আর কালচারাল মিনিস্ট্রি নিয়ে কয়বার ডেকেছেন। আর একটা কথা মনে রাখবেন, অন্য অনেক মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের একটা স্পেসিফিক গণ্ডি আছে, কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয় দেখবেন কাজের আসলে খুব বেশি গণ্ডি নেই। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন এটার মধ্যে। যেমন আমরা যাত্রা রিভাইভ করার চেষ্টা করছি, আমরা সার্কাস রিভাইভ করার চেষ্টা করছি। রিভাইভ ইন আ সেন্স যেটা আসলে এগুলোর সাথে নানান রকম নেগেটিভস জড়িত হয়েছে, সেগুলোকে সরিয়ে যাতে সমকালীন পরিস্থিতিকে অ্যাকোমোডেট করে আমরা করতে পারি। অনেক কিছু সম্ভব। আপনাদেরকে আমি আসলে শুধু নজরুল বর্ষ দিয়ে, নজরুলের এই কম্পিটিশনটা দিয়ে একটা ওয়ার্ম আপের মতো হয়তো হলো। ভবিষ্যতে আমরা অন্যান্য গান, অন্যান্য ভাবে যে সাংস্কৃতিক কম্পিটিশনগুলো আছে সেগুলো যেন চালিয়ে যেতে পারি। আর সবসময় কম্পিটিশন না, মানুষ যেন ক্রমাগত এগুলোর মধ্যে ব্যস্ত থাকে এবং এগুলোতে যতটা সম্ভব মানুষকে বা দলগুলোকে পেট্রোনাইজ করা যায় সেই চেষ্টা যেন আমরা করি। এটা আমি অন্য অংশটাই বললাম। এবার আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি যে কোনো একজন ডিস্ট্রিক্ট কালচার অফিসার, আপনারা একজন একটু কাইন্ডলি বলুন যে গত 6 মাস আমাদের সরকারের 6 মাস পূর্তি হয়েছে, আপনারা কি কি কাজ করেছেন, কি কি প্রোগ্রাম করেছেন, শিল্পকলা একাডেমিগুলো কি করেছে, যে কোনো একটা জেলা থেকে আমি আগে শুনি। জি, আমি আরিফুজ্জামান, জেলা কালচারাল অফিসার রংপুর। আমরা গত 8 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত স্যার আমরা 8 দিন ব্যাপী স্যার 36 জুলাই রংপুর বিভাগীয় নাট্য উৎসব করেছি। এই স্যার দারুণভাবে আমাদের রংপুরের নাট্যাঙ্গনকে প্রভাবিত করেছিলেন। প্রত্যেকটা দিনেই স্যার আমাদের অল্প দর্শক ছিল। আমরা স্যার শিশুদেরকে নিয়েও স্যার কাজ করছি স্যার, এবং স্যার আমি একটু, আপনি খেয়াল করুন, আপনি কিন্তু একটা দিবস মানে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে মাথায় রেখে, আচ্ছা আমি একটু প্রশ্নটা সোজা করে দিই, কোনো দিবস নেই, দিবসের বাইরে আমি একটা মাসের কথা যদি বলি, আমি জানি না আপনার মাথায় এটা আছে কিনা, ধরুন এপ্রিল মাসে রংপুর শিল্পকলা একাডেমি কি কি করেছে? এপ্রিল মাসে স্যার আমরা নৃত্য উৎসব করেছি স্যার। আমাদের যদিও বিশ্ব নৃত্য দিবস উপলক্ষেই না, উপলক্ষ না। আচ্ছা আমি 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 জিজ্ঞেস করি, কুড়িগ্রামের যিনি আছেন, ও কুড়িগ্রামের আমরা আমাদের স্যার আমাদেরকে একটা অসাধারণ পরিকল্পনা দিয়েছেন। উনি রবীন্দ্র নজরুল আসছে না, আমি আপনাকে প্রশ্ন করছি, এপ্রিল মাসে আপনার একাডেমি কি কি কাজ করেছে? রবীন্দ্র নজরুল হওয়াইয়া কেন্দ্র বিভিন্ন স্কুলে উদ্বোধন করা হচ্ছে। এপ্রিল মাসে সম্ভবত আমরা 5টা করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমরা কয়েকটা স্কুলে স্যার, একেবারে প্রাইমারি স্কুলে আমরা 3টে স্কুলে পুতুল নাচের আয়োজন করেছি। রাজারহাট একটা স্কুলে স্যার আমরা শিক্ষার্থীদের মননশীলতার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান শিরোনামে ওদের স্কুলের বাচ্চাদেরকে দিয়ে একটা অনুষ্ঠান করেছি। এরকম স্যার এরকম স্কুলগুলোতে আমরা করি। মে মাসে কি করেছেন? মে মাসে ওই রবীন্দ্র, আমার প্রশ্নটা একটু বুঝতে হবে প্লিজ। আমার প্রশ্নটা একটু বুঝুন। মে মাসে নজরুলের জন্ম জয়ন্তী, ওইটা চাই নাই আমি। দিবসের বাইরে কি কি কাজ করেছে? আমরা শ্রাবণের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা অনুষ্ঠান করেছি। আমরা ক্যামেরাটা বাইর করে দিয়ে আপনি যেটা মনে করেন। আচ্ছা আমরা তো সব ঠিক করে ফেলেছি। আচ্ছা থাকুক। এমন কোনো আলোচনা যত প্রচার হবে ততই ভালো। আচ্ছা, আমি নীলফামারীর যিনি কালচারাল অফিসার আছেন, আমি তার কাছে জানতে চাই, এমনি কোন একটা সাংস্কৃতিক সংগঠন বা সাংস্কৃতিক সংগঠনগুলোকে এনকারেজ করা, তারা যেন প্রোগ্রাম করে, এই ধরনের কাজ কি আপনারা করছেন? এমনি ধরুন আমরা কি বিকেল বেলা কোথাও গিয়ে, আমি একটু আরো উদাহরণ দিই, ধরুন ঢাকা শিল্পকলা একাডেমিতে প্রতিদিন সন্ধ্যায়, ওখানে কয়েকটা নাটকের হল আছে, প্রতিদিন সন্ধ্যায় ওখানে নাটক হয়, কোনো উপলক্ষ না, ওখানে প্রতিদিন সন্ধ্যায় নাটক হয়। বেইলি রোডে মহিলা সমিতি আছে, প্রতিদিন সন্ধ্যায় নাটক হয়। কোনো কোনো জায়গায় এমনি গান হচ্ছে, মানে মানুষের এই যে বিনোদনের প্রয়োজন, তার জন্য আপনারা কি কিছু করছেন?
এই সংগঠনগুলোকে দিয়ে প্রোগ্রাম করার জন্য তারা মন্ত্রণালয় থেকে যে আমাদের মানে বাৎসরিক একটা বরাদ্দ পায় সেই সংগঠনদেরকে নিয়ে অনুসরণ করা আমরা তাকে বরাদ্দ দিয়ে কাজ করাতে হবে এরকম ব্যাপারটা, তারা নিজেরা তারা তার মন্ত্রণালয় থেকে বরাদ্দ পায় বরাদ্দ পান। হ্যাঁ, তো তার প্রোগ্রাম কি করছেন? কি স্যার এই উদ্যোগটা নিয়ে আমরা কিন্তু আমি বলছি ধরুন বরাদ্দ নেই, কিন্তু আমারও বলছি, আমার ছোটবেলার কথা আসছে, আমি খুবই রিমোট একটা এলাকায় জন্মেছি, বড় হয়েছি, তো ওখানেও দেখতাম অনেকগুলো বিভিন্ন রকম সাংস্কৃতিক সংগঠন আছে, তারা মাঝে মাঝেই বলছে আজকে প্রোগ্রাম আছে। হ্যাঁ, উপলক্ষে তো হতো বিভিন্ন দিবস। একটু জানতে চাই ডিসিদের কাছে, সেটা হলো সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে যেমন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের সাথে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বই পড়া, লাইব্রেরিগুলো আছে, আমাদের গ্রন্থকেন্দ্র বলি, গণগ্রন্থাগার বলি। আমাদের কি কোনো অ্যাসাইন্ড অফিসার জেলায় থাকেন যিনি এটা দেখাশোনা করেন? যখন কাজ করতে যে আমি এটা দ্বিমত করি না যে এখানে বাজেটের স্বল্পতা আছে, এটা আমি একমত, এটা নিয়ে দ্বিমত করছি না। বা জেলা কালচারাল অফিসারদের সাথে আমি একটা জুম মিটিং করেছিলাম, আপনাদের মনে থাকার কথা আছে। আমি অনেক সংকটের কথা জানি এবং আমি কিছু সংকট সমাধান করার জন্য স্টেপ খুব দ্রুতই নিতে যাচ্ছি, অলরেডি নেওয়া হয়েছে কিছু, আশা করি ফল দেখবেন। টাকার সংকট আছে এবং সব মন্ত্রণালয় মনে করে তার মন্ত্রণালয়ের কাজটাই সবচেয়ে জরুরি, এবং মন্ত্রীরা যখন ফাইট করেন। কিন্তু ঘটনাচক্রে আমি অ্যাডভাইজার হিসাবে মানে সরাসরি দ্রুত মন্ত্রণালয়ের সাথে আছি, আর আমি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার হিসাবে আরো 4-5টা মন্ত্রণালয়ের সাথে কাজ করি। আমিও বুঝি, কিন্তু আমি যখন তথ্যের সাথে বসে, আমাদের তথ্যমন্ত্রী সহসভাবে বলছেন আমার এটা লাগবেই, আবার সংস্কৃতি মন্ত্রণালয় ওইটাও লাগবেই, তো এই লাগবে এর বোধটা আছে। কিন্তু আমি একটা কথা একটু বলি, যেটা আগের বাংলাদেশে হতো সেটা এখন আর হবে না। বাংলাদেশে আগে বলতে আমি আরো স্পেসিফিক করি, শেখ হাসিনা সরকারের সময় স্থাপনা তৈরির একটা প্রবণতা ছিল। আমি কিন্তু প্রায় শুনবো আমার তো যথেষ্ট শিল্পকলা নাই, আমাদের উপজেলা শিল্পকলা একাডেমি নাই, ভবন নাই, নানান আলাপ আলোচনা। সো আগে ওখানে চেষ্টা করা হতো, মানে এভাবে যদি আমরা অর্থনীতির মতো বলি, আগে সাপ্লাই তারপর ডিমান্ড, এটা হয় না তো আসলে। আগে ডিমান্ড হতে হবে, তারপর সাপ্লাই হতে হবে। এখন আমরা যদি জেলা পর্যায়ে যথেষ্ট কালচারাল অ্যাক্টিভিটি করতে পারছি, এবং আমাদের এখন সমস্যা হচ্ছে আমাদের এটা লাগবে ওটা লাগবে, আবার আমি উপজেলায়ও আমি এটাও একটু জানতে চাইবো আপনারা বা ডিসিরা যারা আছেন মহোদয়রা কি করছেন উপজেলায়ও, যেহেতু তো স্পেস নাই। আমি জানি যে অনেক জায়গায় তারা ব্যবস্থা করছেন কোনো জায়গায় যাতে কাজটা হতে পারে। যদি আমি দেখি উপজেলা পর্যায়ে যথেষ্ট এইসব অ্যাক্টিভিটি হচ্ছে, তাহলে উপজেলা শিল্পকলা একাডেমির যে একটা প্রপোজাল কিন্তু অলরেডি আছে, তো সেটাকে আমরা কিন্তু স্ট্রঙ্গার করতে পারবো। আমাকে আগে দেখাতে হবে আমার এটা প্রয়োজন, ডিমান্ড তৈরি হয়েছে, তখন কিন্তু সাপ্লাই আসবে, ওই ক্ষেত্রে টাকা পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। এখন আমি একটু জানতে চাই উপজেলা পর্যায়ে আপনারা যারা কালচারাল অফিসার্স আছেন কি করছেন? একটু আমি আসছি। জি না, আমি জানি কালচারাল অফিসার নাই, আমি বলছি জেলা কালচারাল অফিসারদের, তারা উপজেলা পর্যায়ে। আমি কিন্তু জানি কেউ নিজের মতো করে কিছু না কিছু চেষ্টা করছেন, আমি সেটা করছেন কিনা সেটা জানতে চাইছি। বৃষ্টি কমার প্রসঙ্গে আমি একটু জানিয়ে রাখি, সেটা হলো বৃষ্টি কমা এবং তাপমাত্রাও কমে আসার ব্যাপার আছে। সেপ্টেম্বরে বৃষ্টি কমে গেলেও হয়তো তাপমাত্রা অত কমবে না, কিন্তু অক্টোবর, ইনফ্যাক্ট এটাও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে জানিয়েছি যে এই অক্টোবর থেকে, মানে সেপ্টেম্বরের সেকেন্ড হাফ থেকে বা অক্টোবরের শুরু থেকে নেক্সট ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ইট উইল বি ভিজিবল। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওনাকে যখন বলি যে আমরা তো এটা করেছি ওটা করেছি, উনি একটা খুব সুন্দর কথা বলেন, কই দেখি না তো মানে হচ্ছে উনি দেখতে চান, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়া মানুষজন বলছে, পত্রিকায় লেখা হচ্ছে, উনি ওটা দেখতে চান। উনি যথেষ্ট মন দিয়ে এগুলো খেয়াল করেন, দেখি না বলতে উনি ওটা বোঝান। সো আমি এটা চাই, আমরা যে শুধু কেন্দ্র থেকে এরকম বলছি, মন্ত্রণালয় এটা বলছে সেটা না। প্রত্যেকটা জেলার তার নিজস্বতা আছে, প্রত্যেকটা জেলার তার নিজস্ব সমস্যাও আছে। আমরা বিশ্বাস করি এই রাষ্ট্র জেলায়, উপজেলায় বা বিভিন্ন অন্যান্য পজিশনে যোগ্য মানুষদেরকে নিয়োগ দিয়েছে, সুতরাং তারা সেটার জন্য তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন, ইম্প্রোভাইজ করবেন। সব ক্ষেত্রে এটা বলতে হয়েছে যে আপনি বললেন কেন্দ্রের অনুমতি লাগছে, এটা হতেই পারে না। আমি একদম প্রকাশ্যেই বলছি, আমি ইমিডিয়েটলি এটা বন্ধ করার ব্যবস্থা করব, আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি। এখন আপনারা ডিসি মহোদয়দের সাথে কোলাবোরেট করে খুব দ্রুত, এবং আমি ডিসি মহোদয়দেরকেও বলছি, অনেক সময় ফান্ড হয়তো সরাসরি তাদের হাতে থাকবে না, আপনাদের পক্ষে বিভিন্ন জায়গা থেকে, আমি এর আগে শুনেছি যে আপনারা ফান্ড চাইলে ম্যানেজ করে এইসব প্রোগ্রামকে এনকারেজ করার জন্য আপনারা করতে পারেন। আমি আপনাদের কাছে সেই আহ্বানও জানাচ্ছি। ইনফ্যাক্ট বরাদ্দ আমরা বাড়ানোর চেষ্টা করব, কিন্তু তারপরও আমি সেই আহ্বানও রাখছি যাতে প্রয়োজনীয় ফান্ডটা মোটামুটি পাওয়া যায়। আমি মূলত এই কথাগুলো বলার চেষ্টা করেছি, প্লিজ ইট মাস্ট বি ভিজিবল, এবং
নানান কারণে আমাদের বাচ্চারা র্যাডিক্যালাইজেশনের দিকে যাচ্ছে, অ্যাডিকশনের দিকে যাচ্ছে, কোনো না কোনো ফর্মে ওদেরকে এনগেজ রাখতে হবে, ভালো কিছুর সাথে এনগেজ রাখতে হবে। এবং এর মধ্যে যে বললাম যে কেউ কেউ খুব ভালো করে ফেললে তার একটা জীবিকা হয়ে যাবে, আমাদের এগুলো নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে, এগুলো একটু কন্টিনিউ করুন। এবং আমি বিশ্বাস করি এতদিন পর্যন্ত যেভাবে আপনারা কাজ করেছেন, আপনারা তখন আন্তরিকভাবে করেছেন, কিন্তু আচ্ছা খোলামেলা কথা বলাই ভালো, মানে এই ধরনের একটা সরকারের সাথে কিন্তু অনেকদিন আপনারা কাজ করেন না। আমি এভাবে যদি বলি, আপনারা যারা লম্বা সময় কাজ করছেন, আমি কথাটা বলে ফেলি এত ক্যামেরার সামনে, তারপরে বলছি, সাধারণত পার্সোনালি বলি, সেটা হচ্ছে এই ধরনের একটা সরকারের সাথে আপনারা দীর্ঘদিন কাজ করেন নাই। আপনারা কাজ করেছেন এমন একটা সরকার যে সরকারের নির্বাচিত হওয়ার দায় ছিল না, সেই সরকারটা ছিল এবং সে অনন্তকাল ভোট চুরি ইন এ ফর্ম অর আদার সে থেকে যাবে। সুতরাং সেই সরকারটা জনগণের সামনে কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে তার মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই। আমরা খুবই গণতন্ত্র বলে শোরগোল করি, পৃথিবীর প্রচুর পণ্ডিত আছেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন ডিসপাইট সাম প্রবলেমস। এটার প্রধান কারণটা আসলে এটা যে যদি ভোটের ব্যবস্থাটা ঠিকঠাক থাকে, সরকারগুলো মাথায় সারাক্ষণ জনগণের কথা হিসাব করতে হয়। 180 দিনের যে আমাদের দিন পার হলো, এটা ইভ্যালুয়েট করার জন্য একটা কমিটি মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছেন, যেখানে উপদেষ্টা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্টরা আছে। আমি নিজে সেই কমিটির একজন মেম্বার, আমি ওনার সাথে বৈঠক করেছি। প্রতি 6 মাস পর পর এই জিনিসগুলো অ্যাসেস করা হবে, কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে কি হচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি, সো আপনাদেরও আসলে এইটার সাথে অ্যালাইন করতে হবে। আপনারা সরকারের স্থায়ী পার্ট, আমরা একসঙ্গে থাকবো না, কিন্তু আপনারা থাকবেন, আমরা থাকতেও পারি, জনগণ যদি আমাদেরকে অনেক বছর ক্ষমতায় রাখেন, কিন্তু সেটার সাথে ব্যাপার আছে। কিন্তু আফটার 5 ইয়ার্স আমরা তো জনগণের সামনে যেতে হবে। সুতরাং আমরা কোন ক্ষেত্রে কি কি করেছি আমরা জনগণের কাছে সেটা বলবো, এবং সে বলার জন্য আপনাদের সাহায্য আমাদের লাগবে। এবং আপনাদের ওই যে বললাম যে দীর্ঘদিন এই ধরনের একটা সরকারের সাথে কথা ছিল, যেমনই হোক আগামীতে আমরা যদি পরাজিত হই গণতান্ত্রিকভাবে, আরেকটা দল ক্ষমতায় আসবে, তারও দেখবেন তার নিজস্ব কিছু চিন্তা আছে। তার মানে আপনাকে সরকার থেকে কোন ধরনের পলিসি, কোন ধরনের কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা সাথে অ্যালাইন থাকতে হতো সিরিয়াসলি। আমি বলছি না আগে একেবারেই ছিল না, কিন্তু এই প্রবণতাটা এখন থেকে বেশি হবে। আমরা এক্সপেক্ট করি ভবিষ্যতের বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা থাকবে ঠিকঠাক মতো, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, এবং সরকারগুলো জনগণের সাথে কমিউনিকেট করতে চায়, জনগণের কাছে তাকে রিপ্রেজেন্ট করতে চায়, কারণ তাকে 5 বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে। আমি সবচেয়ে খারাপটা বললাম, এর মানে কি আমাদের এমনি কোনো সদিচ্ছা নাই, ভোট ছাড়া মাথায় কিছু নাই? আমার কাছে মনে হয় আছে। এটুকু বলে শেষ করি। ইন্টারিমের সময় মাঝে মাঝে বলেছি, কবির সুমন, প্রথম সুমন চট্টোপাধ্যায় ছিলেন, ওনার একটা গান আছে এরকম, মানে হেলিকপ্টার নেতা আসছেন, একটু বিদ্রুপের গান, নেতা হেলিকপ্টারে আসছেন, আসার পরে রাস্তা ফাঁকা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো ওই গানটার শেষে একটা জায়গায় উনি বিদ্রুপ করে বলছেন যে ভোট মানুষের মুখে, ব্যালট পেপার নেতা দেখছেন, নেতা দেখছেন। মানে বিদ্রুপ করছেন, নেতা মানুষের মুখ দেখে না, সে ওখানে একটা ব্যালট পেপার দেখে। আমি এই কথাটা বলতাম, ব্যালট পেপার হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা এতদিন ব্যালট পেপারও ছিলাম না। আমাদের চেহারায় ব্যালট পেপার যদি হাসিনা দেখতো, তাহলে এই দেশটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারতো না। আমাদের চোখে ব্যালট পেপারও দেখেনি। সো ন্যূনতম ব্যালট পেপার দেখা হচ্ছে, এটাও কিন্তু জনগণকে রক্ষা করে। আমি এটা বলতে চেয়েছি যে আমি তো একদিন ওর সামনে দাঁড়াবো, আমি কি করেছি, জিনিসপত্রের দাম আমি কত রেখেছি, বিদ্যুতের কি হয়েছে। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন, মানুষ কষ্ট পাচ্ছে। আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল, এইসব কথাবার্তা প্রবণতা নেই। তো এই জন্য বলছি, প্লিজ আপনারা আশা করি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন। এটা জনগণের নির্বাচিত একটা সরকার, খুবই বড় একটা বিজয় এই সরকারকে জনগণ দিয়েছে, দায়িত্বে পাঠিয়েছে। সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই, এবং ইউ আর এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস জার্নি। আমি নিশ্চয়ই আপনাদের সহযোগিতা পাবো।